বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং এই মুহূর্তে মেম্বার অব পার্লামেন্ট ইলেক্ট শিরিন সুলতানা, এবং আমার ডানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাফির আতুন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস শিরিন সুলতান, আপনাকে অভিনন্দন। অনেকদিন পরে সংসদ বেশ উত্তপ্ত হলো এবং সেটা জামাতকে ঘিরে, সরকার দলীয় সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যকে ঘিরে, এবং বাংলাদেশের রাজনীতিতে জামাত সবসময় আলোচিত, কিন্তু এই সময়টাতে একটু ভিন্নভাবে এবং তারা নিজেদেরকে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছে। এবং এখানে একাত্তর, এখানে ধর্ম, নানা বিষয় সামনে এসছে। সো বাংলাদেশের রাজনীতিতে জামাতের উত্থানকে কীভাবে দেখেন, এবং এটা আসলে কীভাবে আপনারা, যেহেতু এখন প্রধান প্রতিদ্বন্দ্বী তাদের, বা আমি বলবো যে আপনারা ক্ষমতায় আছেন, আপনাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে তারা দেখবার চেষ্টা করছে। আব্দুল্লাহিল কাফির আতুনরা তো সবসময় এই বিষয়ে সোচ্চার। সো এই ইস্যুটা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে যখন আওয়ামী লীগ অনুপস্থিত? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ। আসলে জামাত ইসলামের কথা যদি বলতে হয়, যে স্বাধীনতার পর থেকে তার আলোচনায় ছিল, আছে এবং থাকবে। তো যে কথাটি ওরা যেটা বিশ্বাস করতে চায় না, যে কথাটি ওরা বাংলাদেশের মানুষকে বিশ্বাস করাতে চায়, যে ৭১-এ তাদের যে ভূমিকাটা ছিল সেখানে এখন ইদানিং দেখা যায় তারা পজিটিভলি নিতে চায়, তাদের ভূমিকা পজিটিভ ছিল। তো ইদানিংকালে আমাদেরও অনেকেই বলতে শোনা যাচ্ছে যে কোন দিন না জানি বলে যে তারা স্বাধীনতার পক্ষেই ছিল। হ্যাঁ, তা যে কথাটি আমরা বলতে চাই, যেমন ধরেন ২৪-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ যেভাবে তার হাতকে রক্তে রঞ্জিত করেছে, আপনার ৯০-এর ৯ বছর স্বৈরাচার এরশাদ আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় পার্টি যেভাবে তাদের হাতকে রক্তরঞ্জিত করেছে বা তাদেরকে বিতর্কিত করেছে, ঠিক তেমনিভাবে বলতে চাই যে ৭১-এর স্বাধীনতার যুদ্ধে জামাতের যে ভূমিকা, সেখানে জামাতের ভূমিকাকে বিতর্কিত করেছে, সমালোচিত করেছে। এখন সেটার থেকে তারা উত্থানের জন্য চেষ্টা করলো যে তাদের যে ভূমিকা, এটা তো অস্বীকার করার কোনো জন্য নেই। এখন যে কথাটা ধরেন, তাদের এই আশাটা বা তাদের এই প্রত্যাশাটা কেন হলো? এই প্রত্যাশাটা এই জন্যই হয়েছে যে ২৪-এর গণ আন্দোলনের মধ্যে দিয়ে যখন শেখ হাসিনার পতন বা আওয়ামী লীগের পতন হয়েছে, সেই পরবর্তী যে অন্তর্বর্তীকালীন যে সরকারটা এসেছিল ইউনূস সাহেবের নেতৃত্বে, সেই সরকারটা আসলে পুরোপুরি পরিচালিত হয়েছে এনসিপির নাম দিয়ে জামাত ইসলামী। আপনি প্রশাসন থেকে শুরু করে যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সালে যে উপদেষ্টারা ছিলেন, তারা মানে 100% তারা জামাত ইসলামের পক্ষ নিয়ে তারা সরকারকে পরিচালনা করেছেন। যে কারণেই কিন্তু তাদের মধ্যে আস্তে আস্তে এই ধারণাটা তাদের মধ্যে পোষণ করতে শুরু করেছে যে তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি। এটা ভাবাটাই স্বাভাবিক, কারণ আপনি দেখেন এখনও প্রশাসনের যদি আপনি তাকান, বিশেষ করে যে আমরা যে নির্বাচনটা করলাম, সেই নির্বাচনের মধ্য দিয়ে কী যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা ফেস করেছি, যে প্রশাসনের প্রতিটা জায়গায় জামাত ইসলামের লোক তারা বসিয়ে দিয়েছে এত সুচারুভাবে, এত সূক্ষ্মভাবে। এটা আওয়ামী লীগও করতে পারেনি। আওয়ামী লীগ যে গত ১৭ বছর এত বড়, তারা করেছে 17 বছর, আর তারা করেছে ১ বছরে। আপনি চিন্তা করতে পারবেন না। এটার দায়িত্ব আমি মনে করি আওয়ামী লীগ, বিএনপি আমাদেরও নিতে হবে, অস্বীকার করার জন্যে। কারণ তারা সেই হলুদের মতো সব জায়গায় তারা সুবিধাটা নিয়েছে। বিএনপির কাছে বিএনপি সাজার চেষ্টা করেছে, আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ সাজার চেষ্টা করেছে, যে কারণে আমরা দেখেন যে ৮৬ সালে যে তারা শেখ হাসিনার সাথে গিয়ে এরশাদ সাহেবকে স্থায়িত্বটা বাড়িয়ে দিয়েছিল, নির্বাচনে গিয়েছিল, সে সময় আওয়ামী লীগের সাথে গিয়ে জামাত ইসলাম। আবার ঠিক তেমনিভাবে ধরেন ৯৬ সালে তারা একই কাজ করেছে, আওয়ামী লীগের সাথে গিয়ে তারা আবার বিএনপি সরকারকে হটিয়েছে। তো এইভাবে তারা আস্তে আস্তে কিন্তু তারা প্রশাসনের দেখেন কোন স্তরে চলে গেছে। আজকে যখন আপনি দেখেন যে বিএনপি সরকার আজকে ক্ষমতায় এসেছে ২ মাসের কিছু বেশি হবে, তো এর মধ্যে কিন্তু আমরা দেখছি যে আমরা বিএনপি আমাদের প্রধানমন্ত্রী এত আন্তরিক, এত কিছু করার চেষ্টা করছেন, এত কিছু তিনি কর্মসূচি নিয়েছেন, তিনি তার নির্বাচনী ওয়াদাগুলি একটা একটা করে বাস্তবায়নের চেষ্টা করছেন, কিন্তু কোথায় যেন বাধা,
কোথায় যেন বাধা। অর্থাৎ প্রশাসনের, রাষ্ট্রযন্ত্রের যারা এই আমাদের প্রধানমন্ত্রীর প্রতিটা দাবি দেওয়া বা জনগণের যে দাবি দেওয়া যে যারা বাস্তবায়িত করবে সেই জায়গাগুলোতে সেই রন্ধে রন্ধে ঢুকে আছে এই জামাতে ইসলামের, তাদের জামাত এবং আওয়ামী লীগের দোসররা। যে কারণেই কিন্তু আজকে আমরা অনেক কিছু চাইলেই আমরা করতে পারি না। তো সেই জন্য আমরা বলবো যে জামাতে ইসলামের যে যে স্বপ্নটা, এই স্বপ্নটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ছিলেন ডক্টর ইউনূস আহমেদ এবং তার সাথে যারা ছিলেন। এখন যদি আপনি বলেন যে আওয়ামী লীগের 17 বছর যে দুর্নীতি, সেই দুর্নীতির সাথে সমান তালে মানে এগিয়ে গেছে কিন্তু গত অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা যারা ছিলেন। কারণ এখন আমরা দেখছি যে অনেক কিছুতে তাদের দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে এবং দুদক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে অভিযোগও উপস্থাপিত হচ্ছে। এবং আমি মনে করি যে আজকে বিশেষ করে আজকে যেভাবে সংসদে খুব উত্তপ্ত ছিল, আজকে বিশেষ করে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য ফজলু ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে সংসদ উত্তপ্ত হয়েছে। আমি মনে করি যে এরকম সংসদ প্রায়শই উত্তপ্ত হবে। কারণ যেটা জামাত ইসলাম যে সত্যটা মানতে চায় না, যেটা সত্য, যেটা দিবালোকের মতো সত্য, সেটা জামাত ইসলামকে মানতে হবে। তারা স্বাধীনতা বিরোধী ছিল, তারা এখনও যে কর্মকাণ্ড করছে, এখনও তারা যেভাবে এই একটা 2 মাসের একটি সরকারকে বিতর্কিত করার জন্য তারা যেভাবে উঠে পড়ে লেগেছে, তারা তাদের সক্রিয় রূপে আবারও মানে বারংবার ফেরত আসছে। আমাদের শঙ্কা যে এভাবেই যদি তারা তাদের কর্মকাণ্ড পরিচালিত করতে থাকে তাহলে একটি জনগণের এত বিপুল ভোটে নির্বাচিত একটি সরকারকে তারা বিতর্কিত করার চেষ্টা করছে, তাহলে এই সরকারকে মানে এই সরকারের কাজ করা খুব দুরূহ ব্যাপার হয়ে যাবে এই জামাত ইসলামকে নিয়ে এভাবে এগিয়ে পথে চলতে থাকলে। আব্দুল কাফির অতন। ধন্যবাদ জিলু ভাই। আর আমাদের 90-এর গণঅভ্যুত্থানে মাঠের সহযোদ্ধা শিরিন আপা এই পার্লামেন্টে ইলেক্ট হয়েছেন, কয়েকদিনের মধ্যে শপথ হয়তো নেবেন, তাকে অভিনন্দন জানাই। আপনি যেই কথাটা বলেছেন যে আজকের সংসদ যে উত্তেজনা এবং উত্তপ্ত হওয়া, এখানে আরেকটা একটু প্রশ্ন যোগ করে দিতে যে এই যে জুলাই অভ্যুত্থান সারা গোটা বাংলাদেশের মানুষ করেছে, সব দলমত পথের মানুষ করেছে, এবং সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটা আন্দোলন, যেই আন্দোলনে এমন কোনো শ্রেণী, পোশা, বর্ণ, গোত্র, দলমত নেই যারা অংশ নেয়নি। এমনকি যারা পতিত হয়েছে তাদেরও অনেকে এই আন্দোলনের মধ্যে ছিল। কিন্তু পুরো আন্দোলনটাকে একটা পর্যায়ে এসে মানে আন্দোলনের সাফল্যের পরে বিশেষ করে এটাকে 71-এর একটা প্যারালাল কিছু হিসেবে দাঁড় করানো, ইতিহাসটাকে 47-এ নিয়ে যাওয়া, এবং তার জন্য এই যে জুলাই চার্টার বা গণভোট বা সংস্কার, এই শব্দমালা ব্যবহার করা হচ্ছে ভীষণভাবে, অনেকটা মানে 71-কে আন্ডারমাইন করে একটা বাংলাদেশকে ভিন্ন ধারায় নিয়ে যাওয়ার জন্য। এটা অনেকে মনে করেন, আপনি মনে করেন সেটা? আমি বলছি সে কথা। শুরুতেই আজকে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভাইকে কৃতজ্ঞতাই জানাই যে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে খুবই সত্য কথা বলাটা খুবই কঠিন, এবং পার্লামেন্টে যেখানে এত সংখ্যায় শত্রুরা রয়েছে সেখানে দাঁড়িয়ে সত্য কথা বলাটা খুবই কঠিন। কিন্তু এই পার্লামেন্টই কিন্তু একটা আইন পাশ করেছে, যে আইনটা হচ্ছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2026, যেখানে স্পষ্ট করে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সংজ্ঞায় বলা আছে 71-এর 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত কাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। প্রথম হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী, তারপর তাদের সহযোগী রাজাকার, আল বদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলাম এবং কি বলে নেজামে ইসলাম এবং শান্তি কমিটি। তো এই আইনটা তো পাশ হয়েছে এই পার্লামেন্টেই। ফলে জামাতে ইসলাম যে 71 সালে মুক্তিযুদ্ধের আমাদের বিপক্ষের শক্তি ছিল, যাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে এবং যে মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছে, এই ফজলুর রহমান সাহেব, আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা যেই শত্রুর বিরুদ্ধে লড়াই করেছেন, তার মধ্যে অন্যতম শত্রু হচ্ছে জামাত ইসলাম। আজকে ফজলু ভাই খুবই সত্যভাবে বলেছেন যে যদি 71 সালে রাজাকার বাহিনী, আল বদর বাহিনী, জামাত ইসলাম সামনে যদি জিয়াউর রহমান সাহেব পড়তেন, তাকেও হত্যা করতো তারা। তো এই যে শত্রুরা, তারা আজকে বলার চেষ্টা করছেন দূরবর্তী কোনো এক আত্মীয় মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যে পরিবারে মুক্তিযুদ্ধে শহীদ হয়নি। এরকম একজন দূরবর্তী আত্মীয়কে দেখিয়ে বলছেন তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, শফিকুর রহমান সাহেব। তিনি
তিনি তো গুপ্ত নিয়ে আজকে অনেক কথাবার্তা বলা হচ্ছে। মুক্তিযুদ্ধের পরে জাসদ ছাত্রলীগের আন্ডার কাভার ছিলেন হচ্ছে, এবং ৭৫-এর ১৫ আগস্টের পরেই তিনি জামাত ইসলামে বা ইসলামী ছাত্র সংঘ থেকে ছাত্র শিবির হচ্ছে, সেই ছাত্র শিবিরে যোগ দিয়েছিলেন। তখনও ছাত্র শিবির হয় না, ছাত্র শিবির ৭৭ সালে ছাত্র সংঘে ছিলেন। ফলে এই যে শক্তি, তারা দাঁড়িয়ে বলবেই যে আমরা মুক্তিযুদ্ধের সময় আমার এই ভূমিকা ছিল, ওই ভূমিকা ছিল, সেই ভূমিকা ছিল, হ্যাঁ, কিন্তু কি ভূমিকা ছিল সেটা বলবে না। তাদের ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তাদের ভূমিকা ছিল সেই সময় যে ৭.৫ কোটি বাঙালি ছিল তাদের বিরুদ্ধে। তারা তাদেরকে হত্যা করেছে এবং হত্যাযজ্ঞ চালিয়েছে, যে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে, ২ লক্ষ নারী তাদের সম্ভ্রম হারিয়েছে, তাদেরকে চিহ্নিত করার কাজটা তো এই জামাত ইসলামী করেছে। এবং আমাদের ১৪ই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রধান হচ্ছে আলবদর মানে কি? আলবদর মানে হচ্ছে তৎকালীন ইসলামী ছাত্র সংঘ, তারাই তো এই হত্যাকাণ্ডটা চালিয়েছে। ফলে আজকে পার্লামেন্টে খুবই মানে সাহসের সাথে ফজলুর রহমান ভাই এই কথা বলেছেন, এবং তাকে সেকেন্ড করেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব। আমি দুজনকেই ধন্যবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই, যেটা শফিক সাহেব যেটা বলার চেষ্টা করেছেন তার তীব্র নিন্দা জানাই। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, এটা তো আমরা দেখেছি। দেখেন, এই ২৪-এর গণঅভ্যুত্থান কেন হয়েছে? ২৪-এর গণঅভ্যুত্থানটা হয়েছে মুক্তিযুদ্ধকে আপনার কুক্ষিগত করার যেই অপচেষ্টা, সেই অপচেষ্টার বিরুদ্ধেই তো। এবং মুক্তিযুদ্ধের ন্যারেটিভকে ব্যবহার করা, নিজের ক্ষমতা, নিজের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা, জনগণের ম্যান্ডেট কেড়ে নেওয়া, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্যই তো মুক্তিযুদ্ধকে ব্যবহার করা হয়েছে। ফলে আরেকটা পক্ষ কি করেছে, যারা আমি জানি না, শিরিন আপা আমার সঙ্গে একমত হবেন, যে ২৪-এর ৫ই আগস্টের আগে জামাত ইসলামের কোনো নেতা কোনো বক্তৃতা দিয়েছেন কিনা, জামাত ইসলামের কোনো নেতা কোনো রাজপথে ছিলেন কিনা, ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতা রাজপথে ছিলেন কিনা, তারা ছিলেন গুপ্ত। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারিও স্বীকার করছে সে শিবিরের সাথী ছিল। ফলে এই যে তারা তো মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ, মুক্তিযুদ্ধের যেই কথা, সেটাকে তো তারা বিকৃত করবেই। আমি স্পষ্ট করে বলতে চাই, ২৪-এর গণঅভ্যুত্থান ছিল জুলাইয়ের গণঅভ্যুত্থান একটা রক্তাক্ত গণঅভ্যুত্থান। এইটা না ছিল বিপ্লব, না ছিল মুক্তিযুদ্ধ, না ছিল আপনার সেকেন্ড রিপাবলিক, কোনোটাই না। আমরা তো ২৪-এর গণঅভ্যুত্থানে একবার ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম। আমার নিজের কথা যদি বলি, ২৮শে জুলাই পল্টনে দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে বক্তৃতা, সেটা ইউটিউবে আছে, এটা আমাকে বলতে হবে, ইউটিউবেই আছে। সুতরাং আমরা তো প্রকাশ্যে কোনো জামাত নেতাকে কোনো বক্তৃতা দিতে দেখিনি, প্রকাশ্যে কোনো শিবির নেতাকে বক্তৃতা দিতে দেখিনি। তারা ৫ই আগস্টের পরে তাদের প্রশাসনটাতে এতদিন ধরে যে কুক্ষিগত করেছে, এই দেখেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলতো, কিন্তু আওয়ামী লীগের ঘরে বসেই কিন্তু তারা প্রশাসনকে দখল করেছে, তারা শিক্ষা প্রশাসনকে দখল করেছে, তারা স্বাস্থ্য প্রশাসনকে দখল করেছে। ৫ই আগস্টের পরে তারা হলো সমূর্তিতে ধারণ করেছে, গুপ্ত থেকে তারা আপনার সামনে এসেছে। এবং ইউনূস সাহেব যে অপরাধ করেছেন, তাকে জনগণ মনে করেছিল ব্র্যান্ড ইউনূস, যে ইউনূস সাহেব আমাদের দেশের যে সমস্যা সেটা সমাধান করতে পারবেন। কিন্তু এই ১৭ মাসের শাসনে দেখা গেল ইউনূস সাহেব পুরোপুরি ব্যর্থ, মানে ব্র্যান্ড ইউনূস ব্যর্থ। এবং তিনি বাংলাদেশটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেইটা বাংলাদেশের মানুষের কাছে কাম্য ছিল না। একটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে তিনি হচ্ছে আজকে আশকারা দিয়ে সামনে নিয়ে এসেছেন। এবং ওই যে আজকে কালকে পার্লামেন্টে আমি ঠিক চিনি না ওনাকে, একবার শেষের সারিতে বসা উনি বলেছেন যে ১৭ মাসে আরাম করেছেন, সে আরাম এখন হারাম হয়ে গেছে, এই জন্য আপনার বেশি চিল্লাচিল্লি করতেছেন। এই কথাটা খুবই সত্য। ১৭ মাসে দেশটা চালিয়েছে তারা, এবং মানে ইউনূস সাহেবকে সামনে রেখে আপনার দেশ চালানোর চেষ্টা করেছিল তারা। অ্যাটলিস্ট স্বাস্থ্য প্রশাসনকে যদি আমি বলি, স্বাস্থ্য প্রশাসনে যারা জুনিয়র ডাক্তারদেরকে হলো কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল করে দিয়েছে সিনিয়রদেরকে বাদ দিয়ে, এই জায়গাটা কেন করা হয়েছে? এবং দেখেন, একজন দুর্বল উপদেষ্টাকে রেখে, অসুস্থ দুর্বল উপদেষ্টাকে, যিনি প্রায় সিঙ্গাপুরে তাকে সামনে রেখে তাকে বসিয়েছে, আর ওদিকে জামাত হচ্ছিল এই স্বাস্থ্য প্রশাসন চালিয়েছে। আর তার কফল হিসেবে এখন হামে বাচ্চারা মারা যাচ্ছে। এবং এটা ঠিক যে কেন এই যে ২০০-৩০০ বাচ্চা এখন মারা গেল হামে, এটা হচ্ছে স্বাস্থ্য প্রশাসনটা দখল করেছিল শিবির। এবং সেই শিবিরের স্বাস্থ্য প্রশাসন দখল করলে
কি হতে পারে, দেশ কি হতে পারে, সেটা কিন্তু একটা উদাহরণ কিন্তু এই স্বাস্থ্য প্রশাসনে এই অব্যবস্থা। শিরিন সুলতান, আপনি বলবেন, কিন্তু একই সঙ্গে অভিযোগ হচ্ছে যে, বা আপনাদের বিরোধীরাই অভিযোগ করছে যে আপনারা এখন ক্ষমতায় গিয়ে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে 2/3 আসন নিয়ে জনগণের জন আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, গণভোটের রায় মানছেন না, জুলাই চার্টার মানছেন না, সংস্কারের অঙ্গীকার করেছেন, কিছুই করছেন না, অভিযোগ। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিন্তু গতকালও বলেছেন যে আমরা জুলাই সনদের যেভাবে রচিত হয়েছে প্রতিটা অক্ষর, প্রতিটা কথা আমরা অক্ষর অক্ষরে পালন করব। সেখানে যে কথাগুলো বলেছিল যে এই জুলাই সনদের যেখানে আপনার আমাদের যে নোট অফ ডিসেন্ট যে কটাতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল, সে কয়টা ব্যতীত যেখানে যে বিষয়গুলো সকল দল মিলে যেখানে মতামত একত্রিত হয়েছিল এবং যেখানে সকল মতের প্রতিফলন ঘটিয়েছিল, সেই বিষয়গুলো প্রতিটা বিষয় আমরা জুলাই সনদের বাস্তবায়ন করব। এখন হঠাৎ করে আমরা পার্লামেন্টে যে কথা বলে না, যে পার্লামেন্টে কথা নাই, মানে কিছু না, অন্য কোনো, এত দেশে এত সমস্যা, এত কিছু, সব কিছু বেঁধে রেখে শুধু জুলাই সনদ নিয়ে কথা। এবং জুলাই সনদ সেশনের প্রথম থেকে প্রায় 1 মাসের মতো চলল সংসদ, একই কথা, জুলাই সনদ। কিন্তু রাষ্ট্রে যে আরও অনেক সমস্যা ছিল, এই যে কথাটি আপনি বলেন যে এই যে হামের টিকা, এই যে হামের টিকা যে গত অন্তর্বর্তীকালীন সরকারের যে একদম দুর্বল স্বাস্থ্য উপদেষ্টার কারণে আমরা প্রায় কতগুলো বাচ্চা আমরা হারিয়েছি, প্রায় 19,000 বাচ্চা প্রায় এফেক্টেড হয়েছে। তা এই যে একটা, শুধু এইটাই না, আমরা বলছি প্রতিটা খাতে যে গত অন্তর্বর্তীকালীন সরকার যে গত 17 বছর যে সরকারের দুর্বলতার দিক দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারও সেই পথে ধাবিত হয়েছে, যে কারণে বর্তমান সরকারকে একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়তে হচ্ছে। এবং ইতিমধ্যে শুরু হয়েছে ইরান আমেরিকার যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে দিয়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে, জ্বালানি। তারপর আমরা দেখছি যে বর্তমান সরকার যেভাবে ঐকান্তিকভাবে, যে সুন্দরভাবে তারা যেভাবে বর্তমান সরকার যে জ্বালানি সংকট মোকাবেলার চেষ্টা করে যাচ্ছেন। আমি গতকাল আমরা বিবিসির কাদের কল্লোলের একটা লেখা দেখলাম, সেখানেও তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে পেট্রোলের কোনো অভাব নেই, অক্টেনের অভাব নেই, ডিজেলের কিছু অভাব আছে, কিন্তু দেখেন মানে একেবারে পরিকল্পিতভাবে আপনার পেট্রোল পাম্পগুলোতে এই যে লাইন, যানবাহনের লাইন, আপনার পেট্রোল মালিকের কেউ বলেছে যে আমাদের দৈনন্দিন যে পরিমাণ পেট্রোল বা অক্টেনের প্রয়োজন ছিল, তার চেয়ে বেশি পেট্রোল অক্টেন দেওয়া হচ্ছে, তারপরে কেন জানি দেওয়ার সাথে সাথে মানে প্রচুর লাইন হচ্ছে এবং দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে একটা সিন্ডিকেট, তারা এই সরকারকে বিতর্কিত করার জন্য, এই সরকারকে আপনার তার শাসন ক্ষমতা থেকে বিতর্কিত করার জন্য এই ইচ্ছাকৃতভাবে আপনি এই যে সংকটটাকে দেখানো হচ্ছে। এখানে একটা, আমি মনে করি যে বর্তমান যে বিরোধী দল এবং পতিত সরকারি দল, এদের দোষরা আজকে এই সরকারকে বিতর্কিত করার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। আমি বিরোধী দলের যারা আছেন, যারা এই মুহূর্তে সংসদে বিরোধী দলের আসন অলঙ্কৃত করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে জুলাই সনদের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 100% আন্তরিক, এবং সেই জুলাই সনদের যেখানে অন্তর্বর্তী সরকারের যেখানে এই বিষয়গুলো আলোচিত হয়েছে, এবং সেই মিটিংয়ে বর্তমান আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিটা মিটিংয়ে থেকে প্রতিটা বিষয়কে সূক্ষ্মভাবে তিনি পর্যালোচনা করে প্রত্যেকটা বিষয় তিনি সেখানে স্বীকার করে এসেছেন, এবং তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে আমরা প্রতিটা বিষয় আমরা বাস্তবায়িত করব। কিন্তু তারপরও আমরা দেখছি যে বর্তমান সংসদে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই জুলাই সনদকে নিয়ে এবং গণভোটের গণরায়কে নিয়ে এটি বিতর্কিত করা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তার বক্তৃতার মধ্যে এটা পরিষ্কার করেছেন। আমরা আশাবাদী হতে চাই, বাংলাদেশের জনগণ যেখানে ভোট দিয়েছে, ভোট দিয়ে এত বিপুল পরিমাণ ভোট দিয়ে বিএনপিকে আজকে ক্ষমতায় এনেছে, আমরা আমাদের দাবি, আমাদের যে নির্বাচনী ওয়াদা, আমরা প্রতিটা ওয়াদা ইনশাআল্লাহ অক্ষর অক্ষরে পালন করব। রতন, না, জুলাই সনদ নিয়ে আমরা তো জুলাই সনদে স্বাক্ষর করি নাই, আমাদের বাট আপনারা পুরো প্রক্রিয়ার মধ্যে ছিলাম, ঐক্যমত্য কমিশনে ছিলাম। কিন্তু জুলাই সনদ আমরা তখনও বলেছি যে আসলে আপনি সংসদ সার্বভৌম কি সার্বভৌম না সেটা প্রশ্ন পড়ে, কিন্তু এইটা ঠিক যে আপনি সংসদের উপর বাইরে থেকে কোনো কিছু চাপিয়ে দিতে পারেন না। এই যে ভোটটা হলো, এই ভোটের বিষয়টাই তো হচ্ছে সাংবিধানিক না।
দেখেন সংবিধানে কোনো ক্লজ কোট করে কিন্তু এই অধ্যাদেশটা হয় নাই। এই অধ্যাদেশটা হয়েছে জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করার জন্য। আমরা এই কথাটা বিএনপিকে বলতে চাই, বিএনপির 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতা এসেছে, যে ঐক্যমত্য কমিশনে কিন্তু শুধুমাত্র 11টা সংস্কারের মধ্যে কয়েকটা সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। সংস্কারের কমিশনের যে প্রস্তাবগুলি সেগুলি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু যে প্রস্তাবগুলি বৈষম্য দূর করতে পারত, এই আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, তো সেইগুলি কিন্তু আলোচনা হয় না ঐক্যমত্য কমিশন। আমি ঐক্যমত্য কমিশনে কম সময় ছিলাম, তার আগে আমার যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন তিনি পুরো সময়টা ছিলেন। সেখানে আমি বলেছি যে ঐক্যমত্য কমিশনের যেই বিষয়গুলি আলোচনাটা জরুরি ছিল সেগুলো আলোচনা হয় না। আপনি স্বাস্থ্য কমিশন নিয়ে আলোচনা হয় নাই, আপনি নারীদের নিয়ে যে কমিশন হয়েছে সেটা নিয়ে আলোচনা হয় নাই, শ্রমিকদের নিয়ে যে কমিশনগুলো হয়েছে সেগুলি আলোচনা হয় নাই। আপনি শুধুমাত্র সংবিধান 11টা থেকে 6টা বেছে নিয়ে আপনি করেছিলেন। তো ফলে মানুষের জীবনমান পরিবর্তন করার যে কমিশনগুলি সেইগুলি নিয়ে এখন আলোচনা না। আপনি সংবিধান, উচ্চকক্ষ, আমরা তো উচ্চকক্ষের বিরোধী, একবারে স্পষ্ট করে আমরা মানে নোট অফ ডিসেন্ট আমরা না লিখছি যে আমরা উচ্চকক্ষ চাই না। তো এই যে উচ্চকক্ষ এগুলি নিয়ে আপনারা কথা বলেছেন, সংবিধানটা কিভাবে আরও বেশি করা সেগুলি নিয়ে কথা বলেছেন। আমরা বিএনপির কাছে এই কথাটা বলতে চাই, দল হিসাবে কমিউনিস্ট পার্টি আমরা বলতে চাই যে আপনারা মানে জুলাই সনদে থাকুক বা না থাকুক, মানুষের জীবনমান পরিবর্তন করার যে বিষয়গুলি এই সংস্কার কমিশনগুলি দিয়েছে সেগুলি আপনারা মানে গ্রহণ করুন এবং আপনারা বিল আকারে সেগুলো উত্থাপন করুন। কিন্তু আমরা খুব হতাশ, এই কারণে হতাশ যে এই যে শ্রম অধ্যাদেশটা হয়েছিল, সেই শ্রম অধ্যাদেশের শ্রমিকমুখীন জায়গাগুলিকে পরিবর্তন করে মালিকমুখীন করে এই সংসদে এটা আইন হিসেবে পাশ করা হয়েছে, বিল হিসেবে পাশ করা হয়েছে, রাষ্ট্রপতি স্বাক্ষর করলে সেটা আইন হবে। কিন্তু জনগণের পক্ষে আপনাকে বিএনপিকে হলো মানে থাকতে হবে, যেটা জামাত বলুক বা এনসিপি বলুক আর না বলুক, 2/3 মেজরিটি যেহেতু পেয়েছে। এবং কেন 2/3 মেজরিটি পেল? কারণ হচ্ছে যে মানুষ আশঙ্কা করেছিল যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যেভাবে তারা আস্ফালন করছিল, মিথ্যা আস্ফালন, আপনার এখানে আমি বলেছি বেহেশতের টিকিট, গতকালকে প্রধানমন্ত্রী বলে টিকিট শব্দটা ব্যবহার করছেন, বেহেশতের টিকিট শব্দ ব্যবহার করে টিকিট, সেই টিকিট বিক্রি করার মধ্যে দিয়ে যেভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, সেইখান থেকে জনগণের পক্ষে আমরাও বলেছি যে যে করে হোক এই শক্তিকে মানে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পরাজিত করতে হবে। ফলে জনগণের এই আকাঙ্ক্ষা বিএনপিকে হলো বাস্তবায়ন করতে হবে। আরেকটা কথা বলি আমি এই সুযোগে, অন্তর্বর্তীকালীন সরকার যে অপকর্মগুলি করেছে তা কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে। যেমন ধরেন ভোটের প্রচারণার জন্য বাংলাদেশ ব্যাংক ডেকে নিয়ে একটা ভুয়া প্রতিষ্ঠানকে 1 কোটি টাকা দিয়ে দিছে। আবার আমাদের বদি আলম মজুমদার ভাই এত নীতি নৈতিকতার কথা বলেন, তিনি বাণিজ্যিক ব্যাংকের সিএসআর থেকে 2.5 কোটি টাকা প্লাস 20 লাখ টাকা নিয়েছেন বিতর্ক করার জন্য। এইভাবে আরেকটা অর্গানাইজেশন ডিবেট ফর ডেমোক্রেসি, পত্রিকা যেটা সেটাই ডিবেট ফর ডেমোক্রেসি। তো ফলে এই যে এটা তো মাত্র 3টা বের হলো, আরো কত অর্গানাইজেশন নিয়েছে সেটা তো আমি আজকে এখানে দাবি করি যে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলো যারা দিয়েছে, যারা ভোটের প্রচারণার জন্য সংগঠনকে টাকা দিয়েছে, তাদের নাম হলো প্রকাশ করা হোক। 2 নম্বর হচ্ছে যে এই যে 17 মাসে এই সরকারের উপদেষ্টারা যে দুর্নীতি করে গেছে, এবং আমি বলবো প্রধান উপদেষ্টা একটা গতকালকেই ঘটনাটা ঘটছে, আমি খুব খুশি যে উনি নিজের নিরাপত্তা নিজেই, এটা বাংলাদেশে রাজা বাদশারা করতো, যে নিজের জন্য নিজেই অনেক কিছু নিয়ে নেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা। 1 বছরের জন্য হলো মানে নিরাপত্তা, ওই যে কি বলে আপনার স্পেশাল সিকিউরিটি ফোর্সের যে SSF এর যে নিরাপত্তা সেগুলি নিয়েছিলেন, সেটা সরকার কমিয়ে 6 মাস করে দিয়েছে। তো এই জায়গাগুলি যে তারা যে এটা কি অথেন্টিক নিউজ? এটা পত্রিকায় দেখেছি, এটা আমি আই এম নট শিওর, এটা 2 রকমের বক্তব্য শোনা যাচ্ছে। এটা পত্রিকায় দেখেছি যে আগামী আগস্টের কত তারিখ পর্যন্ত জানি এই নিরাপত্তা ওনার থাকবে। তো একটা শ্বেতপত্র প্রকাশ করা দরকার। আমরা যেমন আওয়ামী লীগের 15 বছর বা 16 বছরের মানে যে দুঃশাসন এবং তার যে যে একটা শ্বেতপত্র প্রকাশ হয়েছে, সেটা কিন্তু কোনো কাজ হয় না। শ্বেতপত্র প্রকাশ হয়েছে কিন্তু এটা কাজ হচ্ছে না। কিন্তু আমরা বলি
প্রফেসর ইউনূস সাহেবের 17 মাসের শাসনে যেই অন্যায়, অবিচার, দুর্নীতি হয়েছে সেইগুলির একটা শ্বেতপত্র। সো শিরিন সুলতান, আপনি কথা শুনছিলেন, কিন্তু ওনার কথার সূত্র ধরে এটা প্রশ্ন যে অতীতের সকল অপকর্মেরই বিচার হোক, কিন্তু অনেক ক্ষেত্রেই মনে হয় যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বেশ খানিকটা সহানুভূতিশীল। উনি যে দাবি করলেন সেই অনুযায়ী এই সরকারের যারা ছিলেন, কিংবা এই সরকারের সময় বিভিন্ন দেশে বিদেশে যারা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং যাদের অনেকেই বিতর্কিত, তাদের ব্যাপারে আসলে সরকার শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেবে কেন? উনি শ্রম অধ্যাদেশের কথা বলেছেন, আরও অনেকেই নানাভাবে অসন্তোষ প্রকাশ করেছেন। বিরোধীরা তো বটেই, আমাদের নাগরিক সমাজেরও অনেকে, যে গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, সুপ্রিম কোর্টের সচিবালয় কিংবা বিচারক নিয়োগের ক্ষেত্রে যে অধ্যাদেশগুলো ছিল সেগুলো বাতিল করে অনেকেই সরকারের ব্যাপারে আমি বলবো যে আশাভঙ্গ ঘটেছে এবং বিশ্বাস করতে পারছে না যে সরকার যেটা বলছে যে আমরা এটাকে আরও পরিশুদ্ধ করে, আরও শক্ত করে সামনে বিল আকারে নিয়ে আসবো। ডক্টর ইউনূস সাহেবের কথাটা যেটা বলেছেন, আমি পত্রিকায় দেখেছি যে ডক্টর ইউনূস সাহেব ওনার ক্ষমতায় 3-4 দিন আগে বোধহয় এই ধরনের এক বছরের জন্য করেছে, কিন্তু যেটা আছে যে সাবেক সকল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর জন্য 6 মাসের জন্য করা হয়। এটা মানে উনি বোধহয় ওই নিয়মটা ভেঙে উনি ওই নিয়ম 1 বছরে করেছিলেন। সেটাই বোধহয় বর্তমান সরকার আবার 6 মাস যে রীতি আছে সেই অনুযায়ী 6 মাসের জন্য করেছে। আসলে আমাদের সরকারের বয়স মাত্র 2 মাস বা কিছু বেশি। তো মানুষের এইবার যে 17 বছর যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার, যে কোনো যখনই আমরা দেখেছি যে 90-এর গণ আন্দোলনে আমরা দেখেছি যে দীর্ঘ 9 বছরের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের পর যখন একটি গণতান্ত্রিক সরকার এসেছিল, 91 মানুষের প্রত্যাশা ছিল বেশি। এটাই হয়, কারণ গণতান্ত্রিক সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি থাকে। তো বর্তমানে যে সরকার যারা আছেন সে একই কারণেই যে গত 17 বছর অনেক অনিয়ম, অনেক দুর্নীতি, অনেক কিছু পরিপ্রেক্ষিতে যখন এই বিএনপি সরকার আবার জনাব তারেক রহমানের নেতৃত্বে যখন প্রতিষ্ঠিত হয়েছে, তো এই সরকারের কাছে মানুষের প্রত্যাশাটা বেশি। তো সেখানে আমরা আসলে বাংলাদেশের আমি একজন মানুষ হিসেবে আমরা বলি আমাদের মানে সহ্য ক্ষমতা বা ধারণ ক্ষমতাটা একটু কম। আমরা আসলে দেখতে চাই না, আমরা বাহিরভাগটা দেখে বা উপরিভাগটা দেখে আমরা একটা কমেন্ট করে ফেলি, বা ভিতরেরটা আমরা দেখতে চাই না। আমি মনে করি যে বর্তমান সরকার যেভাবে চালাচ্ছেন, যেভাবে এগিয়ে যাচ্ছেন, আমরা একটু সময় দিই না। আমার মনে হয় সময় দেওয়া দরকার। আমরা একটা কিছু, হ্যাঁ আমরা অবশ্যই আজকে আমার ভাই সিপির ভাই আছেন, কমিউনিস্ট পার্টির ভাই যে আছেন, ওনাদের গঠনমূলক সমালোচনা আমরা চাই। কারণ সংসদে যারা আছে, যারা বিরোধী দলের ভূমিকা পালন করছে, আমি মনে করি সংসদের বাইরে যারা আছে তাদের কাছে আমরা বেশি প্রত্যাশা করি যে তারা আমাদেরকে আরও ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন এবং আমাদেরকে মানে সঠিক পথে নিয়ে যাবেন এই সরকারকে। সেই কারণে আপনারা আমাদেরকে গঠনমূলক সমালোচনা করে আমাদেরকে সহযোগিতা করেন, এই সরকারকে সহযোগিতা করেন। তো সে কারণে আমি বলছি যে আমরা প্রত্যাশা করতে চাই যে যেই প্রত্যাশা নিয়ে এই সরকার এসেছে, আমরা এই সরকারকে একটু সময় দিতে চাই। কারণ মাত্রই শুরু, এবং শুরুতেই উনি মানে এসেই পড়লেন রোজাটা যাওয়ার শুরুতেই মাঝামাঝি সময় শুরু হয়ে গেল যুদ্ধটার পরে উনি যে নির্বাচনী ওয়াদাগুলো করেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এবং উনি বিভিন্ন যে খাল খনন বা এই যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষার প্রসারের জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন, সেগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া। তো এই যে আস্তে আস্তে তিনি যে কিছু করার চেষ্টা করছেন, নতুন বাংলাদেশ করার জন্য, অর্থাৎ সবার আগে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যে পরিকল্পনাগুলো করেছেন, সেগুলোকে আমরা কিছুটা সময় দিয়ে দেখি না যে কত দূর যেতে পারে। সমালোচনা করেছি, সমালোচনা করার সময় আছে, আমরা করতে পারবো, কিন্তু আমি মনে করি যে তারেক রহমানকে আরেকটু সময় দেওয়া উচিত। কারণ তিনি যেভাবে দৌড়াচ্ছেন এবং তিনি যেভাবে চেষ্টা করছেন, এবং এই বর্তমান সরকারকে আপনি দেখছেন যে তিনি যেভাবে একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে চাচ্ছেন, এবং এখানে আমি সবসময় বলি যে সব কিছু করার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে এখানে আমলাতান্ত্রিক জটিলতা কিন্তু থেকেই গেল। কারণ আমি প্রথমেই বলেছি যে বাংলাদেশের এই যে আমলাতান্ত্রিক জটিলতা, যেখানে কি পয়েন্টগুলোতে আওয়ামী এবং জামাতের লোকজন বসে আছে, সেখানে যদি আপনি বর্তমান সরকারকে, আমরা 17 বছর না, আমরা 2006 থেকে এই পর্যন্ত,
হ্যাঁ, আমরা এই সময়টাতে আমরা বিএনপির কোনো লোকজনকে আমরা প্রশাসনে রাখতে পারিনি। রাখতে পারিনি মানে কি, আমাদের কোনো একটা সাধারণ একটা লোকও নেই যে সেখানে আমাদের যে কর্মসূচি, আমাদের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমাদের যে সহযোগিতার দরকার, সেই সহযোগিতাটা কিন্তু আমরা এই প্রশাসন থেকে পাবো কিনা আমার সন্দেহ। কাজে সে কারণে আমাদের প্রশাসনকে ঢেলে সাজানো, রাষ্ট্রযন্ত্রের যে প্রতিটা স্তম্ভকে আমাদের ঢেলে সাজাতে হলে, আমি দলীয়করণের কথা বলছি না, জনগণের পক্ষে নেওয়ার জন্য, জনগণের কথা বলার জন্য, জনগণের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের রাষ্ট্রযন্ত্র দরকার, যে ধরনের স্তম্ভগুলো দরকার, সেখানে কিন্তু আমাদের কিছু ঘাটতি রয়ে গেছে। সে কারণে আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের সরকারের মন্ত্রীরা যেভাবে কথাগুলো বলছেন সেভাবে কিন্তু বাস্তবায়িত করতে পারছে না, একটু সময়ের প্রয়োজন আছে। আমি মনে করি সেই সময়টা হলে আপনারা গঠনমূলক সমালোচনা করেন, তখন আপনাদের সাথে সুর মিলিয়ে আমরাও কথা বলবো ইনশাআল্লাহ। জি স্যার। ধন্যবাদ শিরিনাপা। গতকালকে আমরা যে ইউনূস সাহেব 9 ফেব্রুয়ারি যেই বাণিজ্য চুক্তি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেই চুক্তির বাতিলের দাবিতে পার্লামেন্ট অভিমুখে মিছিল নিয়ে গিয়েছিল। এবং আমার রাজনৈতিক জীবনে আমি 83 সাল থেকে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আসি, ছোটোবেলা থেকেই কোনোদিন দেখি নাই পার্লামেন্ট পর্যন্ত কোনোদিন যেতে পারি নাই, মগবাজার পর্যন্ত বা বাংলা মোটর পর্যন্ত হায়েস্ট, তা ওইখানে গেলে পুলিশের মায়ের অনেক এই ঘটনা। কিন্তু গতকালকেই প্রথম আমরা কি বলে দক্ষিণ প্লাজার ওই যে গেট, সেই গেট পর্যন্ত আমরা যেতে ইতিহাসে প্রথম। তো আপনারা সংসদ ভবনের কাছাকাছি চলে গেছেন, এরপরে সংসদ ভবনের ভেতরেও ঢুকবেন আমরা আশা করি ওনাদের মধ্যে। এবং কি বলে এই যে উদারতা, আমরা তখন বলছিলাম যে এই যে উদারতা বিএনপি সরকারের, সেটা কতদিন থাকে আর কি। আবার সেই 144 ধারা জারি করে হলো 4 জনের বেশি যাওয়া যাবে না এরকম। কিন্তু আপাতত যেটুকু উদার্য দেখাচ্ছে সেটাকে সাধুবাদ জানাচ্ছেন কিনা? সেটাই বলি, আমরা যেটা বলতে চাই যে এই যে দেশ ধ্বংসী মানে এবং মার্কিন স্বার্থের যেই চুক্তিটা, বাণিজ্য চুক্তিটা প্রফেসর ইউনূস করেছেন, এবং দেখেন এটা একটা সিন্ডিকেট। এই চুক্তি স্বাক্ষর করার কথা তো হচ্ছে সেই সময় যিনি বাণিজ্য উপদেষ্টা ছিলেন তা, অথবা পররাষ্ট্র উপদেষ্টা, স্বাক্ষর করেছেন নিরাপত্তা উপদেষ্টা, এবং সেই নিরাপত্তা উপদেষ্টাই কিন্তু আবার বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। এখন এটা কোথাও থেকে সাপোর্ট পাওয়া যাচ্ছে না, কিন্তু তিনি নিজে বারবার দাবি করছেন যে এই চুক্তি করার সময় তারা বিএনপির কনসেন্ট নিয়েছেন, জামাত ইসলামের কনসেন্ট নিয়েছেন। কিন্তু বিএনপি থেকে এটা বলা হচ্ছে না যে আমরা কনসেন্ট দিয়েছি বা দেইনি। জামাত ইসলাম তো গাইগুই করে বলছে যে আমাদের সঙ্গে কোনো আলাপ হয়নি। আমরা এই কথাটা গতকাল কি স্পিকারের সাথে বলেছি, চিফ হুইপের মাধ্যমে সকল সংসদ সদস্যকে আমরা এই চিঠিটা দিয়েছি। তাদের কাছে আমাদের অনুরোধ হচ্ছে যে প্রফেসর ইউনূস এই যে গোলামির চুক্তিটা করে গেল, দাসত্বের চুক্তি, অধীনতামূলক চুক্তি, নানা রকমভাবে এটা আমরা চিহ্নিত করতে পারি। এই চুক্তিটা যে কেউ পড়ুক, 32 পৃষ্ঠার এই চুক্তি যে কেউ পড়ুক বলবে যে এটা দেশ ধ্বংসের চুক্তি। সুতরাং এই চুক্তিটা বাতিল করার জন্য আমি জনাব তারেক রহমান, আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসাবে তার দলকে নির্বাচিত করেছে, তিনি এই দায়িত্ব কেন নেবেন? প্রফেসর ইউনূসের দায়িত্ব কেন তিনি নেবেন? তাকে এই চুক্তি বাতিল করার জন্য আমরা অনুরোধ করি। সেই সাথে কতগুলি প্রত্যাশা আমার, যেটা না করলে হয়তো সেই আগের মতোই পরিস্থিতি তৈরি হবে। যেমন ধরেন চাঁদাবাজি, দখলবাজি, এটা কিন্তু ভয়াবহ, এটা স্বীকার করুক আর না করুক বিএনপি, এই জায়গাটা থেকে খুবই কঠোরভাবে এইটাকে দমন করতে হবে। কারণ মানে দল পরিবর্তন হলে, ক্ষমতা পরিবর্তন হলে আমাদের দেশে এই চাঁদাবাজি, দখলদারিত্ব নেওয়ার জন্য হচ্ছে আপনার নানা রকম কর্মকাণ্ড করা হয়। সেগুলো কিন্তু আমরা দেখছি, আমরা গ্রামাঞ্চল থেকে, শিরিনাপাও দেখছেন না তা না, গ্রামাঞ্চলে আমরা আছি বা শহরের বিভিন্ন জায়গায় আমরা দেখছি। সেইটা কঠোরভাবে তারেক রহমান বলছেন, কিন্তু কঠোরভাবে তার বাস্তবায়ন হওয়া দরকার। আরেকটা হচ্ছে যে নারী নির্যাতন, নারী নিপীড়ন, ধর্ষণ, এটা কিন্তু ভয়াবহ। এই জায়গাটায় কিন্তু আপনার এই ব্যবস্থাটা হলো মানে সরকারের দিক থেকে করতে হবে। আমি সরকারের কাছে যেটা বলতে চাই যে আপনি তারেক রহমান সাহেব দীর্ঘদিন লন্ডনে ছিলেন, ব্রিটিশ ডেমোক্রেসি বা ওয়েস্টমিনস্টার পার্লামেন্টারি নিশ্চয়ই খুব ক্লোজলি মনিটর করেছেন। তো সেই জায়গায় তাকে যখন জনগণ ম্যান্ডেট দিয়েছে, মানে 2/3 ম্যান্ডেট দিয়েছে, সেইটা ধরে তিনি দেশের মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করবেন, অনেক দিন করছেন, যে ওয়াদাগুলি করেছেন প্রতিটাই তিনি রাখার চেষ্টা করছেন। কিন্তু
এই যে আরেকটা মানে ওই সময় বলতে ভুলে গেছিলাম যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, যেটার মধ্য দিয়ে যেই সকল লোক, এরা কিন্তু কেউই বিএনপির লোক না, এরা সব হলো আওয়ামী লীগের আমলের লোক। এখন এসালমকে কেন রক্ষা করবেন? এসালম তো আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের আমলে সেই 9টা ব্যাংকের মালিক হয়েছে। তো এসালমকে আবার ফিরিয়ে আনার কেন চেষ্টা আপনি করবেন? কেন আপনি হলো নাশা গ্রুপকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন? কেন আপনি অন্য গ্রুপকে ব্যাংকিং সেক্টরে ফিরিয়ে আনার চেষ্টা করবেন? যারা 9টা ব্যাংকে দেউলিয়া করে গেছে, যারা দেউলিয়া করে গেছে তাদেরকে ফিরিয়ে আনার যেই রোডম্যাপ আপনি আইনের মধ্যে দিলেন, সেটা তো জনগণ অ্যাকসেপ্ট করতে পারবে না। এই যে এটা যদি দেখে যে এই অ্যাসালম কোনোভাবে আবার ব্যাংকিং সেক্টরের দায়িত্ব নিচ্ছে, হ্যাঁ, তাহলে কিন্তু জনগণ বলবে জেলাও সে কদু, তাই না? আপনারা কেন সেই দায়িত্ব নেবেন? জনগণ আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছে, জনগণের পক্ষে কাজ করেন। জনগণ এই কথাটা আমি শিরিনাপার মাধ্যমে বিএনপির যে সর্বোচ্চ নেতৃত্ব, এখানে হয়তো বললে অনেকে মাইন্ড করবেন, তারেক রহমান সাহেব আর আমরা একই সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, একই ব্যাচের আমরা ছাত্র ছিলাম। তার মানে সহপাঠী হিসাবে তার সাফল্য আমি মানে গভীরভাবে তার সাফল্য কামনা করি। কিন্তু জনগণ যেভাবে হচ্ছে হলো চায়, যেই কথাটা তিনি নির্বাচনী ইয়েতে বলেছেন, ইস্তেহারে বলেছেন, 31 দফায় বলেছেন, এমনকি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, এবং অনেক আমরা তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম বেগম খালেদা জিয়ার মারা যাওয়ার পরে। তিনি বলছেন যে মত প্রকাশের স্বাধীনতাই তো মূল কথা। এবং আরেকটা কথা বলেছিলেন, যেটা হেডলাইন হয়েছিল, যে 71-এর অস্তিত্ব না থাকলে আমাদেরই 71 ভুলে গেলে আমাদের অস্তিত্ব থাকবে না। সেই জায়গাটা উনি জানান। মুক্তিযুদ্ধের চেতনা, অনেকেই অনেক কিছু বলার চেষ্টা করবে, তিনি ওনার যে প্রুডেন্স, সেই প্রুডেন্স দিয়ে যেন মুক্তিযুদ্ধকে আফল করেন। যেভাবে মানে মুক্তিযুদ্ধে কোনোভাবে ইফ বাট দিয়ে যেন না বলা হয়, মুক্তিযুদ্ধটা যেভাবে তিনি মানে বাংলাদেশের মানুষ, ইতিহাস যেভাবে রচিত হয়েছে, আমি ইতিহাসকে কাউকে খাটো করার জন্য বলি না, কাউকে বড় করার জন্য, মানে ইতিহাসে যার যা অবস্থান, সেই অবস্থান যেন সবাইকে দেওয়া হয়, তাহলে তিনি কিন্তু ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবেন। এই কথাটা আমি বলতে চাই। সুলতানা, এখানে ধরেন নারী নির্যাতনের কথা বলা হয়েছে, চাঁদাবাজির কথা বলা হয়েছে। তো মানে আশ্বস্ত করে বলতে চাই যে আমাদের গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি 30 তারিখে পার্লামেন্ট শেষ হলেই তিনি মাদক এবং চাঁদাবাজি দখলবাজির বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং মানে তার বাহিনী নেমে যাবে। এবং ইতিমধ্যে আপনারা বোধহয় এও জেনেছেন, পত্রপত্রিকা আমিও দেখেছি, ইতিমধ্যে তালিকাও তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায়। তো সেই জন্য আমরা আশাবাদী যে খুব দ্রুত এই চাঁদাবাজি দখলবাজির বিরুদ্ধে প্রশাসন নামছে এবং তারা কার্যকরী ভূমিকা রাখছে। কারণ এখানে ধরেন দেখছি যে সবসময় সরকারি মানে বিএনপিকেই দোষারোপ করা হচ্ছে। সেই পহেলা মানে 5ই আগস্টের পর থেকে বিএনপিকেই দোষারোপ করা হচ্ছে। কিন্তু বিএনপির ছত্রছায়া যে অন্যরাও এখানে যে দখলবাজি চাঁদাবাজিতে নেমেছে, কারণ আপনারা দেখেছেন যে ইসলামী ব্যাংকের যে একটা পুরো আস্ত ব্যাংকটাই খেয়ে ফেললো, সেটা নিয়ে কিন্তু সেরকম সরব হতে দেখি না, বা হয় কিন্তু ওই দেখা গেলো যে কথা বলবো কি, ধরেন এই যে একমাত্র চ্যানেলেতে এসে কিছু কথা শোনা যায়, বা আমরা বিভিন্ন টক শোতে গেলে কিছু কথা বলতে পারি, কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে যাবেন, সেখানে তো সাইবার বুলিংয়ের জন্য আপনি কোনো কথাই বলতে পারবেন না। সেখানে কিন্তু বট বাহিনীর জন্য কোনো কথাই বলা যায় না। একটা সত্য কথা বলে সেটা কিছুক্ষণ পর মনে হচ্ছে আমি যে লিখেছে সে পরে স্বীকার করছে যে আমি ভুল, মানে এরকমভাবে লেখা শুরু করে। তো সেখানে আপনার এই যে চাঁদাবাজি দখলবাজিতে যারা আজকে বিরোধী দলের ভূমিকা নেমেছে, যারা বিগত নির্বাচনে আপনার টিকিট বিক্রি করেছে, যাদের লেবাসটা দেখলে আমরা নিজেরও থমকে যাই যে এরা কি চাঁদাবাজি করতে পারে, এরা কি দখলবাজি করতে পারে। কিন্তু আপনি যদি এখন খবর নিয়ে দেখেন, কারণ তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে বিএনপির নেতাকর্মীরা আপনি খবর নিয়ে জানবেন, আমি অন্তত আমার নির্বাচনী এলাকা ঢাকা নয়, এবং আমার শ্বশুরবাড়ি বা আমার হাজব্যান্ডের নির্বাচনী এলাকা আমি আপনাকে বলতে পারি যে বিএনপির নেতাকর্মীরা স্বনামে সেখানে এইভাবে নামতে, 2-1 জন ছাড়া খুবই কম
নাই, কিন্তু এখানে অন্যরা করছে, কিন্তু নাম হচ্ছে বিএনপির। এই যে একজনের নাম দিয়ে করা, কিন্তু আমি জানি তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, তাদেরকে তাদের পদ নিয়ে নেওয়া হচ্ছে, তাদেরকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে। যারা বিএনপি যারা জড়িত ছিল, আপনি খবর নিয়ে দেখবেন গত 6 মাস বা 1 বছরের মধ্যে অনেকটা কমে আসছে, কিন্তু এটা আমরা প্রকাশ করতে পারছি না। ওই যে বললাম বটবাহিনীর জন্য আমরা সেগুলো ফেসবুকেও আনতে পারি না, যদি বলে সেটা উল্টো হয়ে যাচ্ছে। যাই হোক, তারপর আমরা আশাবাদী, যেহেতু 1 তারিখ থেকে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি তার বাহিনী নামবে এবং চাঁদাবাজি দখলবাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এবং আপনার নারী নির্যাতনের ব্যাপারে আমি বলতে চাই যে আমরা যারা সংরক্ষিত আসনে আমরা যারা মনোনীত হয়েছি, তো আমাদের প্রধান কাজটাই থাকবে নারীদের নিয়ে কাজ করা। আসলে যে কথাটি সত্য সেটা হচ্ছে যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমাদের নারীদের নিয়ে যত সুন্দরভাবে আপনারা কথা বলেন, যত সুন্দরভাবে উপস্থাপনের, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সেই ধরনের সহযোগিতা পাই না। আমরা দেখেছি যে আমাদের এক পর্যায়ে গিয়ে আমরা আমাদের নারীদের বিষয়গুলো নারীরা যেভাবে আমরা উপলব্ধি করি বা নারীরা যেভাবে আমরা দেখতে চাই সেভাবে কিন্তু বাস্তবায়িত হয় না। সে কারণে আমাদের ইচ্ছা আছে যে আমরা নারীদের ব্যাপারে এটা মানে সোচ্চার ভূমিকা রাখা, গুরুত্বপূর্ণ ভূমিকা, উল্লেখযোগ্য ভূমিকা রাখার ইচ্ছে আছে, যে আমরা চেষ্টা করব আমাদের নারীদের মৌলিক অধিকারগুলোকে নিয়ে আমরা কাজ করার জন্য। তো সেখানে আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে মৃত্যু হত্যা দেখেন কত দিন হয়ে গেল, যে সেখানে একটা মৃত্যু হত্যার মধ্যে একটা মানে একটা যৌক্তিক পরিণতির দিকে যাচ্ছে। কারণ ইতিমধ্যে যারা খুনি তাদেরকে চিহ্নিত করা হয়েছে, একজন বা ধরাও পড়েছে এবং তাদের আপনার বিচারাধীন রয়েছে। তো সেভাবে আমরা মনে করি যে বিগত সময়ে যে হত্যাকাণ্ডগুলো, খুব উল্লেখযোগ্য হত্যাকাণ্ডগুলো ঘটেছে, সেগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এগুলো বিচার হওয়া উচিত। এবং আমার ভাইজি খুব সুন্দর করে বলেছেন যে বিগত 17 বছর শেখ হাসিনা সরকারের যেভাবে দুর্নীতি নিয়ে বা তাদের অপকর্ম নিয়ে যেভাবে আমাদের শ্বেত প্রকাশ করা উচিত, ঠিক তেমনিভাবে গত 17 মাস যারা ক্ষমতায় ছিল তাদের প্রতিটা বিষয়েও আমাদের তদন্ত করা উচিত এবং তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। এটা আমি সমর্থন করি এবং এই ব্যাপারে আমি মনে করি যে বর্তমান সরকার আন্তরিক হওয়া উচিত। এবং এর বিরুদ্ধে যে কথাটা জিল্লুর ভাই বলেছেন, আমি কথাটা বিশ্বাস করতে চাই না যে বিগত সরকারের ব্যাপারে বিএনপি একটি দুর্বলতা আছে। না, দুর্বলতা নাই, কারণ অনেকে মনে করে যে বেশ সফট সেটা কারণ আমরা তো বললাম যে তদন্ত সাপেক্ষে, তদন্ত বেরিয়ে আসলে অবশ্যই সেটা ভূমিকা রাখা হবে। কারণ বাংলাদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। আপনারা দেখেছেন যে কথাটি আপনিও বলেছেন, ভাইও বলেছেন, যে নির্বাচনে এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে হঠাৎ করে কিন্তু 2-3 দিন আগে মনে হয়েছে যে জামাতে ইসলাম ক্ষমতা চলে আসছে। কারণ আমি নিজে নির্বাচন পরিচালনা করেছি আমার সাহেবের, সেখানে আমি দেখেছি যে মানে নির্বাচনের 2-3 দিন আগে যে ধরনের মানে একটা প্রচারণা হয়েছে এবং যেখানে টাকা যেভাবে মানে ছড়ানো হয়েছে, হ্যাঁ, নগদ টাকা যেভাবে ছড়ানো হয়েছে, তা আমি নিজে মানে আমারও মনে হয়েছে যে একটা বড় ধরনের একটা বিপর্যয় ঘটেও যেতে পারতো। তো সে কারণে আমি মনে করি যে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়েছে, জনগণের কাছে বিএনপির দায়বদ্ধতা রয়েছে এবং সেই দায়বদ্ধতা থেকে আমি বলছি যে বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান মন্ত্রিপরিষদ যেভাবে কাজ করছে, অবশ্যই তাদের জনগণের দায়বদ্ধতা থেকে যে আপনারা যে কথাগুলো উপস্থাপন করেছেন, যে বিষয়গুলোতে আপনারা বলেছেন যে বিএনপি এখানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে না, আমি আশাবাদী যে বিএনপি থেকে অবশ্যই সেখানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আরেকটা প্রসঙ্গ, এই যে চাঁদাবাজ দখলবাজের সঙ্গে এখন বাংলাদেশে পুলিশই বলছে যে কোনো সময় দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, জঙ্গি উগ্রবাদ। এখন অবশ্য সরকারেরও কেউ জঙ্গি বলতে চান না, তারা বলেন উগ্রগোষ্ঠী। সো আপনি কি মনে করেন যে নিরাপত্তা আসলে কতটা হুমকির মুখে, বা এর কারণ কি? কারণ মাঝখানে তো আর জঙ্গি, হ্যাঁ, নিরাপত্তার হুমকিটা যেভাবে বলা হচ্ছে আমি ঠিক সেভাবে বলবো না। বর্তমান সময় যেটা বলছে যে কিছু কিছু জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি জায়গায়, হ্যাঁ, এবং কিছু কিছু জায়গায় তারা উল্লেখ করেছে, আমি বাহিনীগুলোর নাম উল্লেখ নাই করলাম, সেখানে হ্যাঁ কোনো বাহিনীর কথা বলা হচ্ছে যে এখানে কোনো পাকিস্তানি কোনো সংগঠনের কথা বলা হচ্ছে যে তাদের সেখানে উপস্থিতি লক্ষ্য করা গেছে বা তাদের উপস্থিতি পাওয়া গেছে। তো সেটা যদি খুবই দুঃখজনক এবং আমরা দেখেছি যে দুঃখজনক এবং উদ্বেগজনক, অবশ্যই উদ্বেগজনক। এবং সেখানে বর্তমান সরকারও এখানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। কারণ আমরা চাই বাংলাদেশের মানুষ, আমরা এমনিতে অনেক সমস্যার মধ্যে আছি, সেই সমস্যাগুলো আমাদের অর্থনৈতিক সমস্যা, আমাদের সামাজিক সমস্যা, আমাদের রাজনৈতিক স্থিতিশীলতার এই মুহূর্তে অভাব। সে কারণে এই ধরনের জঙ্গি হামলার মধ্য দিয়ে আবারও দেশে একটু উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হোক
এটা আমরা চাই না, এবং সেখানে শুধু সরকার নয়, সকল স্তরের জনগণের সহযোগিতা চাই, যাতে বাংলাদেশ একটি স্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যেন যায়। এবং আমরা বিগত 55-53 বছর অনেক সংগ্রাম করেছি, অনেক মিছিল মিটিং করেছি, অনেক বেশি অস্থিরতার মধ্যে দিয়ে পার হয়েছি। কারণ আমরাও চাই যে একটি শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা কিছুটা দিন অন্তত মানে থাকতে চাই, এবং এই সরকারকে আমি আশা করি যে এই সরকারকে যদি সকলে মিলে আমরা সহযোগিতা করি, আমরা সেই ধরনের একটি পরিবেশের মধ্যে দিয়ে যেতে পারবো। ধন্যবাদ। আমি একটু জিনিস বলতে চাই যে এই যে ইসলামী ব্যাংকটা যে দখল হয়ে গেল এবং দখল করার ক্ষেত্রে যে সহযোগিতা করলো, মানে রি জামাতাইজেশন যখন হলো ইসলামী ব্যাংকের, এবং নির্বাচনের আগে এটা শোনা যাচ্ছে, এটা আমি মানে সত্য মিথ্যা জানি না, বাংলাদেশ ব্যাংক যদি তার মানে যেভাবে তার তথ্য বের হচ্ছে সেরকম তথ্য যদি বের হয় যে তৎকালীন গভর্নরের সহযোগিতায় নির্বাচনের আগে মানে কোনো একটা রাজনৈতিক দল প্রচুর টাকা উত্তোলন করেছে, এবং এই যে নির্বাচনটা হলো 12ই ফেব্রুয়ারির নির্বাচন, আমি নিজে একজন প্রার্থী ছিলাম, আমার নির্বাচনী আসনে একজন সদ্য ছাত্রত্ব পেরোনো শিবির নেতা, সে যে কোটি 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 টাকা খরচ করেছে, তার উৎস কি? বিএনপিকে আমি অনুরোধ করবো যে এই উৎস খুঁজে বের করা, যে এই টাকাটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, জামাত ইসলাম কিভাবে এত টাকা খরচ করতে পারলো, এটা একটা। আরেকটা কথা আমি জাস্ট খালি বলবো যে বিএনপির যে মানে লাইন অফ অ্যাকশন, সবার অ্যাকশন কিন্তু একরকম দেখা যাচ্ছে না। আমি জানি না, পত্রিকায় দেখলাম, কিন্তু আমি সত্য মিথ্যা জানি না, আইনমন্ত্রী আমাদের খুবই স্নেহভাজন ক্যাম্পাসের আমাদের ছোট ভাই, সে বলছে জামাত এবং বিএনপি নাকি একই পিতার একই পিতার দুই পুত্র বা এরকম কিছু একটা বলছে, মানে দুই ভাই মানে এই যে একসময় পররাষ্ট্র মন্ত্রী ভারত আর বাংলাদেশকে স্বামী স্ত্রীর সঙ্গে তুলনা করে একটা বিতর্ক তৈরি করেছিলেন। এই ধরনের যদি মানে সে হয়তো কি প্রেক্ষিতে বলছে আমি জানি না, কারণ তার এরকম কথা বলার কথা না, আমি যে যতটুকু তাকে চিনি এবং অনেক মানে বিশ্ববিদ্যালয়ের অনেক বছর ধরে তাকে চিনি বা এখনো তার সঙ্গে আমার যোগাযোগ আছে। তো এই যে মানে আপনি একটা লাইন অফ অ্যাকশন তৈরি, এখন তো অবশ্য বোঝা মুশকিল কে কোনটা বলেছে আর বলেনি, সেই জন্য তার সঙ্গে আমার যোগাযোগ করতে পারি নাই, বুঝতে পারি নাই যে জিনিসটা সে বলছে কিনা। আমার ধারণা সে এরকম কথা বলার কথা না, কিন্তু মানে এইটা তো সত্য। আমরা শিরিন আপা বলবেন যে যখন আমরা ক্যাম্পাসে ছিলাম তখন কিন্তু শিবির গুপ্ত হয়ে থাকতে হচ্ছে ছাত্রদলের মধ্যে। আমার হলের মধ্যে আমি দেখেছি 3-4 জনকে দেখতাম, ভোট হয়েছে 89 সালে আমার সঙ্গে যে জিএস ক্যান্ডিডেট ছিল সে 58টা ভোট পেয়েছে। তো কীভাবে পাইলো? যে পরে আমি দেখলাম, বুঝলাম যে এখানেও কিছু লোক গুপ্ত আছে। তো এখন তো পুরো আওয়ামী লীগ আমলেই তো জামাত ইসলাম গুপ্ত ছিল, এখন গুপ্ত বলে তাদের গায়ে লাগে। এমনকি আমি নাম বলতেছি না, ছাত্রলীগের একজন জেনারেল সেক্রেটারি, সে 7 বছর সাথী ছিল শিবিরে, সে ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি হয়েছিল। তো এই যে মানে এখন ছাত্রদল এবং বিএনপিরও অনেকেই বলছেন বা প্রধানমন্ত্রীও বলছেন যে এরা গুপ্ত ছিল, সুপ্ত ছিল, নানা রকম ছিল। এখনও আছে কি না সেটা মানে যে কথাটা শিরিন আপা বলার চেষ্টা করছেন, যে ওনাদের নিজস্ব লোক বা প্রশাসনে যাকে বিএনপি একটা রাজনৈতিক দল যখন কর্মসূচি নিবে তাকে সাপোর্ট করার জন্য, এটা কিন্তু না, সাপোর্ট করার জন্য তো একটা প্রশাসনিক সহযোগিতা লাগে। এবং আমি নিজেই জানি যারা যারা মানে ছাত্রদল নেতা হত্যার জন্য দায়ী ছিল তারা এখন প্রশাসনের সচিব হিসাবে আছে। তো সুতরাং তাদেরকে তো আইডেন্টিফাই করা দরকার, করে এই জায়গাটায় একটা ব্যবস্থা নিশ্চয়ই মানে নিতে হবে। আপনি যদি পলিসি নেন, সেই পলিসি বাস্তবায়ন করার জন্য তো একটা বাহিনী দরকার হবে, কিন্তু সেই বাহিনী যেন আবার লুটেরা বাহিনী না হয়, সেই বাহিনী যেন একটা নীতিনিষ্ঠ বাহিনী হয়, যেটা দলীয়ভাবে হতে হবে। এবং যেমন দেখলাম যে যাকে বিএনপি একজনকে বহিষ্কার করলো, এনসিপি তাকে নিয়ে হচ্ছে ঢাকা মহানগরের হলো প্রধান করে দিল। এই যে রাজনীতিটাকে ডেস্টর্ট করা, বিকৃত করা, সেই জায়গাটা হলো পরিবর্তন করা। আমরা এখানে বলতে চাই যে মানে সরকারের বিরুদ্ধে তো লড়াই চলবেই, সরকারের সব নীতি তো আর আমাদের না, ওনারা তো বলছেন যে চ্যালেঞ্জ থাকতে হবে, সমালোচনা থাকতে হবে। এখানে আমরা আপনাকে বলতে চাই, এই যে মুক্তিযুদ্ধ বিরোধী দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে আপনাদের যেই কর্মকাণ্ড, সেখানে আমাদের কিন্তু সহযোগিতা আপনারা পাবেন। আমরা মনে করি যে এই বাংলাদেশে এমন একটা অভিনব জায়গা এখন আছে,
আমরা আপনারা সবাই যারা সরকারের বিরোধী ছিলাম সবসময় আমরা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, সমাজের সমস্ত বর্ষাফলক নিক্ষিপ্ত হতো সরকারের বিরুদ্ধে। এইটাই হতো আমাদের দিক থেকে বলতে, এইবারই হচ্ছে একটা প্রথম জায়গা যে সরকারকে আক্রমণ করার পাশাপাশি বিরোধী দল যারা আছে তাদের বিরুদ্ধে আক্রমণ করাটা অনেক বেশি বেশি আরও শার্পেন হবে হলো তাদের বিরুদ্ধে। কারণ তাদের যে কর্মকাণ্ড, তারা হচ্ছে এন্টি নারী বিদ্বেষী, তারা হলো একটা প্রাচীনপন্থী, তারা হলো সমাজটাকে পিছনের দিকে টেনে নিয়ে যেতে চাবে, সমাজের মধ্যে যেই ধর্মীয় যেই সহনশীলতা সেটাকে নষ্ট করে দেবে, কিছু হলেই হিন্দু মুসলিম করে দেওয়ার চেষ্টা চলে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটলো, ছাত্রদলের একজন নেতা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, এখন সেটাকে হিন্দু এবং ইসকনের আক্রমণ বলে দেখানো হচ্ছে। এই যে ধর্মীয়ভাবে জিনিসটাকে নিয়ে এসে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করা, যখনই বিরোধী দল এটা করার চেষ্টা করবে তখন কমিউনিস্ট হিসাবে আমার দায়িত্ব হবে এই ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে দাঁড়ানো। আমরা একেবারে শেষের দিকে, সো আপনি আর কিছু যোগ করবেন, জাস্ট 1 মিনিট আপনার ক্লোজিং রিমার্ক যদি। আমি যেটা বলবো যে আমরা একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার পেয়েছি। গণতান্ত্রিক কি গণতান্ত্রিক না সেটা কিন্তু প্রমাণিত হবে 5 বছর পরে যখন আবার আরেকটা নির্বাচন আমরা যাব। কিন্তু একটা নির্বাচিত সরকার, জনগণ আকাঙ্ক্ষা করে 2/3 মানুষ তাদেরকে ভোট দিয়েছে, জনপ্রত্যাশা পূরণ করাটা হচ্ছে বিএনপির কাজ। আমরা আমাদের মতো করে বলবো, বিএনপি আমাদের মতো করবে সেটা আমরা প্রত্যাশা করি না। আমরা আমাদের মতো করে বলবো, বিএনপিকে ক্রিটিসাইজ করব। আবার যদি বিএনপি পক্ষে বলে, পক্ষে কাজ করে, অবশ্যই আমরা যেখানে সমর্থন করা দরকার সেটাকে সমর্থন করব। কিন্তু আমরা দেশের স্বার্থে এই যে এখন যে একটা ক্রাইসিস, যে তেলের ক্রাইসিস এবং মার্কিন এবং ইরান যুদ্ধের কারণে, সেইটা কিভাবে আমি শুধু বলবো, এটা অনেকেই বলার পরে একটা র্যাটরিক হয়ে গেছে যে পার্লামেন্টের ভিতরে যারা আছে তাদেরকে নিয়ে আলোচনা, পার্লামেন্টের বাইরেও কিন্তু অনেক রিজনেবল শক্তি আছে, তাদেরকেও গণায় ধরতে হবে, তাদের সাথেও কিন্তু আলোচনা করতে হবে, তাদের সাথেও কিন্তু নেগোসিয়েশন করতে হবে, নাহলে তাদেরকে শুধু রাজপথে ঠেলে দেওয়া হবে। এই যে গুপ্তর কথা বলা হলো, ভাই যেটা বললেন যে ছাত্রদলের সাথেও আপনার মনে হয়েছে যে কখনো ছাত্রদলের সাথে গুপ্তরা ছিল, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, ছাত্র দলের সাথে গুপ্তরা ছিল না, কিন্তু ছাত্র আমরা যেটা মনে করি, আমরা যেটা করেছি, আমরা তো ঢাকা ইউনিভার্সিটিতে তখন যদি চিহ্নিত হতো কেউ, তাহলে তার একদম বাক্স পেটটা সব বের করে দিয়েছি বহুদিন, আমাদের হল থেকে আমরা বের করে দিই, একদম বাক্স পেটটা সব নিচে নিয়ে পুরা টোরা দিয়ে তারপর বের করে দিছি, কারণ আমাদের চিহ্নিত করা যেত। হ্যাঁ, সেটা আমার মনে হয় যে আমরাও সেখানে একটা বড় ধরনের ভূমিকা রেখেছি, এবং আসলে গুপ্ত তো গুপ্তই, সেটা সবসময় চেষ্টা করেছে। শিক্ষা পরিবেশ পরিষদ তো শিবিরকে নিষিদ্ধ ছিল, আমাদের 22 সংগঠনে তো তারা কখন ঢুকতেই পারেনি। হ্যাঁ, 22 সংগঠনের আন্দোলনিত ছিল তাদের বিরুদ্ধে, সো তারা বিশ্ববিদ্যালয়ে সেবা করে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে তারা, এবং সেটা আমার মনে গত 17 বছরে যেহেতু ছাত্রদলকে বের করে দিয়েছিল, সেই কারণে এই সুযোগটা তারা নিয়ে তারা গত শেখ হাসিনার সময় আওয়ামী লীগের সময় এই সুযোগটা পেয়ে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে এইভাবে তারা অবস্থান করেছে। দেখেন তাদের সাথে থেকেই তাদের জয় বাংলা স্লোগান দিয়ে তাদের বিরুদ্ধে আক্রমণ করেছে। হ্যাঁ, তো যা হোক, আমি যেটা বলতে চাই যে বর্তমান সরকারের কথা যেভাবে বলেছেন, আমিও ঠিক সেভাবে বলতে চাই যে আমরা আমি প্রথমেই আপনাকে বলেছিলাম যে আমরা সংসদের ভিতরের চেয়ে বাইরের বিরোধী মতকে আমরা বেশি প্রাধান্য দিতে চাই। আমার মনে হয় আপনারা যখন আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, তিনি এই ধরনের কথাই বলেছেন যে আপনাদেরকে প্রাধান্য দিতে, কারণ আমরা দেখেছি প্রতিটা রাজনৈতিক দলের সাথে তিনি আলাদা দেখা করেছেন, কথা বলেছেন এবং আপনাদের সহযোগিতা চেয়েছেন। তাতে আমরা বিশ্বাস করতে চাই যে আপনাদেরও সহযোগিতা ছাড়া, এবং আমাদের যারা বুদ্ধিজীবী আছেন, যে শ্রেণীটা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন, বাংলাদেশকে প্রাধান্য দেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান, তাদের সহযোগিতা নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ বিএনপি সরকার উত্তরোত্তর উন্নতি করবে এবং বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যাবে। সবার আগে বাংলাদেশ এই পরিচয়কে এগিয়ে নিয়ে যাবে, এটা আমি প্রত্যাশা করি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হতে দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আব্দুল হেল কাফির রতন এবং মিস্টার সুলতান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা করবার জন্য। দর্শক, সরকারের
দু মাসের খানিকটা বেশি সময় সংসদেরও প্রথম অধিবেশন প্রায় শেষের পথে। নানা আলোচনা সমালোচনা আছে এবং এটা থাকবে, এবং এটা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে অত্যন্ত অপরিহার্য। এবং সংসদে কেবলমাত্র যারা আনুষ্ঠানিকভাবে বিরোধী শক্তি তারাই নয়, সংসদের বাইরেও নানা শক্তি, নানা রাজনৈতিক দল আছে, তারাও অত্যন্ত গণতান্ত্রিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য, এবং তাদের মতামত গুরুত্বপূর্ণ, এবং সেটা সরকারকে অ্যাড্রেস করতে হবে। যে কোনো সরকার, 5 বছর মেয়াদী একটা সরকার, রাজনৈতিক সরকার, তার একটা আদর্শিক অবস্থান আছে, সেই অবস্থান সবাই সমর্থন করবে না এমনটা নয়, এবং তার মধ্যে ভালো মন্দ সবই থাকবে এবং ভুল ভ্রান্তিও থাকবে। কিন্তু সে যদি সহনশীলতার সঙ্গে সমালোচনাটা গ্রহণ করতে পারে, প্রতিপক্ষের নিন্দাটাকে বিবেচনায় নেয় বা ত্রুটি বিচ্যুতি যেগুলো ধরিয়ে দেয় সেগুলো যদি গ্রহণ করে, তাহলে তার জন্য এটা কল্যাণকর। বাংলাদেশের রাজনীতিতে একটা প্রবণতা আছে যে যারাই ক্ষমতায় থাকেন তাদের টেনে ধরে নামাতে হবে। কখনো কখনো সেটা খুব অপরিহার্য। আমরা যেটা অপরিহার্য হয়ে উঠেছিল 24 জুলাই আগস্টে, অনেক চেষ্টার পরে শেষ পর্যন্ত বাংলাদেশের গোটা দেশের মানুষ মিলে সেটা করতে পেরেছে। কিন্তু সেই সরকার নির্বাচিত সরকার ছিল না। আবার নির্বাচিত সরকারও যে সবসময় গণতান্ত্রিক হয় সেটাও বলা যাবে না। তবে অন্যান্য সরকারের সঙ্গে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার বা তার আগের সরকারের সঙ্গে এই সরকারের একটা পার্থক্য হচ্ছে যে তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার। কাজেই তাদের জন্যে কিছুটা সময়, 2 মাস খুব বেশি সময় নয়, কিছুটা সময় তাদেরকে আসলে ঠিকঠাক করতে, নিজেদেরকে গুছিয়ে নিতে, বুঝতে সময় দেওয়া দরকার। তবে একই সঙ্গে একথাও ঠিক যে বাংলাদেশের যে অবস্থা, তাতে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ধরনের একটা রাজনৈতিক দলের, এই ধরনের একটা রাজনৈতিক শক্তির মধ্যে ওনারা স্বীকার করুন কিংবা না করুন, গুপ্ত সত্য যে নামেই ডাকি না কেন, অনেক অশুভ শক্তিও কিন্তু ক্রিয়াশীল থাকে। কাজেই তাদেরকে আইডেন্টিফাই করা, চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে, তাদের সম্পর্কে সতর্ক থাকা, সজাগ থাকে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় যে ব্যবস্থা নেয় সেটাও খুব জরুরি। তো আমরা আশা করি যে সরকার যে অঙ্গীকার জনগণের কাছে করেছে, সেই অঙ্গীকার তারা পূরণ করবার চেষ্টা করবে। সবটা না পারলে অনেকেই আশা করছেন। অক্ষরে অক্ষরে শব্দ, আমি অক্ষরে অক্ষরে শব্দ আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয় না আপাতত। বাংলাদেশের সামগ্রিক বাস্তবতা, এটা কোনো দেশের কোনো সরকারের পক্ষে সম্ভব না। যদিও প্রধানমন্ত্রী একটা সময় একটা বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে বলেছিলেন যে তিনি যে অঙ্গীকার করেছেন, তিনি যদি মনে করেন তার 30%ও তিনি করতে পারেন, সেটাও অনেক করা। তা আমরা দেখতে চাই শুরুটা যেন ভালো হয়, এবং এই শুরুটা আমরা 3 মাস থেকে 6 মাস সময়ের মধ্যে, বিশেষ করে যে রাষ্ট্র কাঠামো সংস্কারের যে বিষয়গুলো তারা করেছেন, সেগুলো দিয়ে আসলে মানুষ তাদেরকে বিচার করতে চাইবে যে তারা আসলে কোন পথে যাচ্ছেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।